তাহলে আমরা আলোচনা করতেছিলাম মোশন নিয়ে, মোশনের চ্যাপ্টার 2 এর ভিতরে আমরা বেশ কয়েকটা ম্যাথ অলরেডি করে ফেলেছি। আজকে যে ম্যাথটা দিয়ে শুরু হবে সেটা অলরেডি এরকম দেখতে, সেটা বলা হয়েছে কি 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 0.07 সেকেন্ড পরে একটি বস্তুকে একইভাবে অন্য আরেকটা বস্তু ছিল যেটাকে 0.75 সেকেন্ডস পরে নিক্ষেপ করা হয়েছে 150 মিটার পার সেকেন্ড বেগে আবার খাড়া উপরের দিকে। বলা হয়েছে কোন বস্তুটি আগে মাটিতে পড়বে। আচ্ছা, মাটিতে কখনো মানে পুরোপুরিভাবে উপরে উঠে তারপরে আবার মাটিতে যে নিচে নামে, এটার জন্য আমরা একটা সূত্র শিখি, সেটাকে কি বলা হয়? বিচরণকাল, তাই না? বিচরণকালের জন্য আমরা আগের ম্যাথটার ভিতরে দেখেছি, সেখানে একটা সূত্র ছিল 2u ডিভাইডেড বাই জি। বিচরণকাল বলতে বোঝানো হয় একটা বস্তু যখন ভূমি থেকে তাকে নিক্ষেপ করলাম আমি, সে কতক্ষণ ধরে আসলে আকাশে ঘুরঘুর করতেছিল, সে উপরে উঠে তারপরে তো আবার নিচে নামে, তাই না? তো সে তার উপরে উঠে নিচে নামতে যে টোটাল টাইমটা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে বিচরণকাল বা টাইম পিরিয়ড। আচ্ছা, এখানে প্রথম বস্তুটাকে আমরা নিক্ষেপ করেছিলাম 120-এ, এখানে দেওয়া আছে, তার মানে 120 মিটার পার সেকেন্ড। এবং তারপরে আর একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছিল। আমরা এখন আলাদা আলাদাভাবে চিন্তা করে নিই যে যদি 120-এর জন্য নিক্ষেপ করতাম তাহলে কতটুকু হয়, আর 150-এ নিক্ষেপ করলে কতটুকু হচ্ছে তার বিচরণকাল, সেগুলো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে 2 × 120 ডিভাইডেড বাই 9.8, এটা হলো কি প্রথম বস্তুটার জন্য বিচরণকাল। তাহলে এই মানটা ক্যালকুলেট করে আমরা পাবো হচ্ছে 240 ডিভাইডেড বাই 9.8, এটা আসে হচ্ছে অলমোস্ট তোমার 24.5-এর সমান। হ্যাঁ, 24.5 সেকেন্ড, অলমোস্ট আর কি, কাছাকাছি ভ্যালু যদি নেই। আর যদি আমি অন্য কোনো একটা ক্ষেত্রে, সময়ের হিসাবটা কিন্তু আমি এখনো করতেছি না, যে 0.75 সেকেন্ডস পরে যদি আমি নিক্ষেপ করতাম তাহলে কি হতো, আগে স্বাভাবিকভাবে এদের দুজনের স্বাভাবিক বিচরণ কালগুলো চিন্তা করে নিলাম। তাহলে T2 যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে ওই একই সূত্র 2u ডিভাইডেড বাই জি, সেখানে ইউ এর ভ্যালু এবার আমাকে ব্যবহার করতে হবে 150, তাই তো? তাহলে 2 × 150 ডিভাইডেড বাই 9.8, তাহলে এখানে 300-কে আমরা 9.8 দিয়ে ভাগ করবো, এখান থেকে আসবে হচ্ছে 30.6, অলমোস্ট 30.6 সেকেন্ডস। আচ্ছা, তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে আমরা যদি দুইটা বস্তুকে একই সাথে নিক্ষেপ করতামও তাহলেও এই জিনিসটা 6 সেকেন্ড পরে, 6.1 সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুটা ভূমিতে ফেরত আসতো, তাই না? যদি একসাথে নিক্ষেপ করতাম তাহলেই সে 6 সেকেন্ড পরে ভূমিতে ফেরত আসে। তাহলে 0.75 সেকেন্ডস পরে নিক্ষেপ করলে অবশ্যই এটা আরো পরে পড়বে মাটিতে। তাহলে কোন বস্তুটা আগে মাটিতে পড়বে? প্রথম বস্তুটা। প্রথমত তোমাদেরকে একটা কথা বলে রাখি যে যখন আমরা কোনো প্রশ্ন দেখব, প্রশ্ন দেখার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা সহজ কোশ্চেন নাকি কঠিন কোশ্চেন, এটা আইডেন্টিফাই করার সবথেকে সহজ উপায় হচ্ছে তোমার দেখবা যে ওইখানে কয়টা বস্তু নিয়ে কাজ করতেছে। যদি দেখো একের অধিক বস্তু নিয়ে কাহিনী হইতেছে, একের অধিক বস্তুর জন্য গতি ও ধর্মগতির সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে আমাকে, তার মানে নিশ্চিত সেই প্রশ্নটা তুলনামূলক অন্যগুলোর থেকে কঠিন হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এইখানেও তাই হয়েছে, 180 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে 180 মিটার উচ্চতা, আমরা একটা দালান এঁকে নিলাম, তাহলে এই দালানের উচ্চতা ধরে নিলাম 180 মিটার, ঠিক আছে? 180 মিটার উচ্চতা থেকে এই বস্তুটাকে ধরে নিলাম, এই বস্তুটার নাম হচ্ছে পি। এই পি বস্তুকে নিচে ফেলে দেওয়া হচ্ছিল এবং আরেকটা বস্তু এখানে ভূমিতে ছিল, সেই বস্তুটার নাম ধরে নিলাম আমি কিউ। তাহলে পি এবং কিউ দুইজন ছিল। আমরা কিউ বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারতেছি এবং কিউ বস্তুটাকে স্থির অবস্থান থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। এখানে যে দালানটা ছিল সেই দালানের হাইট দেওয়া আছে তোমার কাছে কত? 180 মিটার। এমনিতে এটার জন্য শর্টকাট আছে, শর্টকাট ইউজ করলে ডিরেক্টলি বের হয়ে যায় অ্যান্সারটা, যে 3 সেকেন্ড হবে, কিন্তু তারপরেও আমরা ম্যানুয়ালি যদি রিটেনে আসে তাহলে কিভাবে করব সেটা করে দেখাচ্ছি। তাহলে পি একটা বস্তুকে নিচের দিকে ফেলা হচ্ছে স্থির অবস্থান থেকে, সে নিচে পড়তেছে গ্র্যাভিটির টানে, এবং কিউ একটা বস্তুকে তোমার 60 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উপরের দিকে নিক্ষেপ করা হইলো। এখন বলছে তারা কখন কোথায় পরস্পর মিলিত হবে। আচ্ছা, কখন কোথায় মিলিত হবে আমি তো জানি না এক্স্যাক্ট লোকেশনটা, তাহলে আমি ধরে নিলাম এই ভূমি থেকে এই পরিমাণ উচ্চতায়। এখন ভূমি থেকে যখন আমরা যে কোনো আমাকে যদি ধরে নিতে হয় কোনো একটা উচ্চতা, সেটা সবসময় আমরা ক্যালকুলেট করব ভূমি থেকে। তাহলে আমি ধরে নিলাম এইখানে একটা বিন্দু ছিল, সেই বিন্দুতে তারা এসে দুজন, পিও একই সময় এখানে আসে, কিউও এই পর্যন্ত আসে, এবং এটার হাইট হচ্ছে ভূমি থেকে এক্স মিটার। বুঝতে পারলাম? তাহলে আমরা ধরে নিলাম যে ভূমি থেকে এটার হাইট হচ্ছে এক্স মিটার। তার মানে হচ্ছে কি, কিউ এখানে আরো কয়েকটা পয়েন্টের সাহায্য নেই, আমরা ধরলাম একদম চূড়ায় এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু এবং এটা ছিল সি বিন্দু। কিউ যেই বস্তুটার কথা আমি বলছি, কিউ একটা অবজেক্ট ছিল আমার কাছে, এই কিউ অবজেক্টটা সি বিন্দুতে ছিল। সে সি থেকে বি তে আসছে, তার জন্য দূরত্ব কতটাখানি অতিক্রম করছে আমরা ধরে নিলাম এক্স পরিমাণের। আর পি, সে হচ্ছে এ থেকে বি তে গেছে, তার জন্য সে দূরত্ব অতিক্রম করবে তাহলে কতখানি। এখানে যে টোটাল দালানের উচ্চতা আছে সেখান থেকে আমি যদি ভূমি থেকে উচ্চতাটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব না? তাহলে এ থেকে বি এর জন্য দূরত্বটা হবে কি 180 - x।
এই দূরত্বটা হবে 180 থেকে এক্স বাদ দিলে যা পাওয়া যায় সেটা। আচ্ছা, তাহলে আবারও বলি, এখন আমি ধরে নেই যে তোমার পি যখন নিচে পড়তেছিল, নিচে পড়ার পরে সে যখন কিউ এর সাথে মিলিত হয় তাহলে সে 5 সেকেন্ড পরে ধরো মিলিত হয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, এই যে পি বস্তুটা সে যে এ থেকে বিতে আসলো তার কতক্ষণ সময় লাগলো? 5 সেকেন্ড লাগছে, যেহেতু আমরা যেটা বলছি 5 সেকেন্ড লাগছে। আর যদি আমি কিউ অবজেক্টের কথা বলি, তাহলে কিউ অবজেক্টটাও আসলে সি থেকে বি বিন্দুতে পৌঁছাইলো, তার জন্য প্রয়োজনীয় সময়ও হবে 5 সেকেন্ড। তাহলে যেটা বললাম, তাহলে আসলে সি থেকে বি তে যাইতে কিউ অবজেক্টের জন্য 5 সেকেন্ড লাগছে ধরে নিলাম, তাহলে এ থেকে বি তে যাইতেও আসলে পি অবজেক্টের জন্য 5 সেকেন্ডই লাগছে। এখন এই 5 সেকেন্ড 2 সেকেন্ড এগুলো তো ধরে নিলে হবে না, কারণ আমাকে কোশ্চেন জিজ্ঞেসই করছে কয় সেকেন্ড। তাহলে যেহেতু আমাকে যে জিজ্ঞেস করছে সেটা হচ্ছে কি টাইম জিজ্ঞেস করছে কতক্ষণ পর, সেই টাইমটাকে আমরা ধরে নিলাম টি। তাহলে পি অবজেক্ট এ থেকে বি তে গেছে, সময় লাগলো টি সেকেন্ড। কিউ অবজেক্ট সি থেকে বি তে উপরে উঠছে, তার সময় লাগছে টি সেকেন্ড। দুইজনের জন্য সময় সেম। পি এর জন্য দূরত্ব অতিক্রম করছে সে 180 মাইনাস এক্স, এবং কিউ এর জন্য সে দূরত্ব অতিক্রম করছে হচ্ছে এক্স পরিমাণের। আচ্ছা, এখন এই জিনিসটাই আমরা হচ্ছে তাহলে পি এর জন্য গতির সমীকরণটা লিখি, ঠিক আছে? পি এর জন্য গতির সমীকরণ, সে কতখানি দূরত্ব কভার করছে। পি এর জন্য আমরা এই পুরোটার ভিতরে আমাদের কোথাও শেষ বেগ নিয়ে কাজ করতেছি না, তাই না? আদিবেগ নিয়ে আছে, এখানে আদিবেগ পি এর জন্য 0 ছিল, ওর আদিবেগ এখানে ছিল 60। তাহলে আদিবেগ নিয়ে কাজ আছে কিন্তু শেষ বেগ নিয়ে কোনো কাজ নাই। তাহলে শেষ বেগ মুক্ত যে সমীকরণ সেটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের গতির 3 নাম্বার সমীকরণটা, যেটাকে আমরা বলি s = ut + হাফ অফ at স্কয়ার, তাই না? তাহলে সেই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে বুদ্ধি করে বলো তো পি অবজেক্টের জন্য s কত হবে? পি অবজেক্ট এইখানে এতখানি দূরত্ব কভার করছে, তাই না? তাহলে ওর জন্য s হবে হচ্ছে 180 মাইনাস এক্স। তাহলে ওর জন্য s এর ভ্যালু বসালাম 180 মাইনাস এক্স ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখন পি এর জন্য, পি তো যখন উপর থেকে স্থির অবস্থান থেকে ফেলা হয়েছিল, তার মানে ওর আদিবেগ কত হবে? ওর আদিবেগ 0, আর ও টাইম টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এ হিসেবে কাজ করতেছে কত? এ হিসেবে কাজ করতেছে এখানে অভিকর্ষ ত্বরণ, যেহেতু উলম্ব সরণ এখানে কাজ করতেছে, উপরে নিচে ওঠানামা করতেছে, তাহলে এখানে আমার ত্বরণ হিসেবে কাজ করবে কত? অভিকর্ষ ত্বরণ যেটা সেটা। আচ্ছা, বুদ্ধি করে বলো তো যে এখানে আমি পজিটিভ 9.8 কেন নিব আর নেগেটিভ কেন নিব না? পি যেদিকে যাচ্ছে, পি নিচের দিকে যাচ্ছে, সেই কারণে পি এর জন্য ইউ হচ্ছে নিচের দিকে, আর জি, আল্লাহ দুনিয়া জি যেখানেই নাও না তুমি কেন, জি সবসময় নিচের দিকে কাজ করে। ইউ এবং জি দুইজনের ডিরেকশন সেম, সেই জন্য আমরা বলতেছি এখানে যেটা হবে পজিটিভ। যদি ইউ এবং জি এর ডিরেকশন অপোজিট হয় তখন আমি এইখানে 9.8টা নেগেটিভ নিয়ে নেব। আচ্ছা, তাহলে এখানে আমাদের পজিটিভ 9.8 বসাই দিলাম আমরা। এইটা আসলো কিছুর জন্য? আমার পি অবজেক্টের জন্য সরণ, তার জন্য আদিবেগ টি এবং হাফ এটি স্কোয়ার বসাইছি। আচ্ছা, এই একই কাহিনী এখন যদি আমি কিউ এর জন্য করি, কিউ এর জন্য s = ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউজ করব। তাহলে এস কি কিউ অবজেক্টটা কি পরিমাণে দূরত্ব কভার করছে? ও উপরে উঠছে কতখানি? এক্স উচ্চতা উপরে উঠছে, তাহলে ওর জন্য লিখতে পারি আমরা x = ওর জন্য আসে, তারপরে x = তারপরে কি ut, তাই না? তাহলে ওর জন্য ইউ কত? ওর জন্য ইউ হচ্ছে 60 এবং টাইম হচ্ছে ওর জন্য টি, দুজনের জন্য টাইম সেম, প্লাস হাফ এটি স্কোয়ার। এ হিসাবে এখন কাজ করতেছে কি দেখো, এখানে ইউ উপরের দিকে কিন্তু জি কাজ করে নিচের দিকে। ইউ এবং জি এই দুজনের ডিরেকশন যেহেতু উল্টা, সেই কারণে আমি ত্বরণ ইউজ করব নেগেটিভ। এখানে আমাদের বসবে -9.8 তারপরে টি স্কোয়ার। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করে দিই, তাইলে দেখো কি পাওয়া যায়? 1 আর 2 যোগ করে পাই। তাহলে 1 আর 2 যোগ করা মানে কি? বাম পক্ষে যারা যারা আছে তারা যোগ হবে, ডান পক্ষে যারা যারা আছে তারা যোগ হবে। তাহলে বাম পক্ষে আছে 180 মাইনাস এক্স, তার সাথে এক্স যোগ হয়ে গেল, তাহলে কি হবে? শুধু 180 থাকে না অবশিষ্ট, তাহলে এখানে থাকলো 180 ইকুয়ালস টু, এই পাশে কে থাকে? এখানে দেখো এটা হচ্ছে প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এইখানে হচ্ছে এই মাইনাসটা সামনে আসলে এটা হচ্ছে মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই প্লাস এবং মাইনাস কাটাকাটি চলে যাবে, থাকবে কেউ? এই দুজন কিন্তু থাকতেছে না, তাহলে তাই তো? তাহলে আমার আর এই দুজনের মধ্যে অবশিষ্ট থাকে কে? এটা তো জিরো, হয়তো বাদ, তাহলে এখানে থাকে শুধুমাত্র 60 ইন্টু টি। তাহলে আমাদের টাইম আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম, টাইম আসলো এখান থেকে 3 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড পরে এই কিউ অবজেক্ট এই বি বিন্দুতে এসে পৌঁছাবে, 3 সেকেন্ড পরে পি উপর থেকে নেমে বি বিন্দুতে এসে পৌঁছাবে, তাহলে তারা একই বিন্দুতে এসে মিলিত হইল। আচ্ছা, এখন জিজ্ঞেস করছে কোথায়? টাইমটা তো আমরা পাইছি, কখন? 3 সেকেন্ড পর। কোথায়? কোথায়ের জন্য আমি যে কোনো একটা দূরত্ব ক্যালকুলেট করলেই হয়, কিন্তু আমি বলেছি যে এই সকল ক্ষেত্রে চেষ্টা করব সবসময় নিচ থেকে উপরের দিকে আমরা হাইটটাকে ক্যালকুলেট করার জন্য, ভূমি থেকে। তাহলে ভূমি থেকে যে দূরত্ব ধরে নিয়েছিলাম আমি সেটা ছিল এক্স, তাহলে এক্স এর জন্য সূত্রটার ভিতরে মান বসাই দিলেই হবে। তাহলে বসাও এখন
এক্স ইকুয়ালস টু আমরা 2 নম্বর সূত্রে টি এর ভ্যালু বসায় দিচ্ছি, এক্স ইকুয়ালস টু মানে এই যে 2 নম্বরে এখানে যেটা লিখছি এই 2 এর ভিতরে মান বসায় দিতেছি টি এর। তাহলে 60 ইন্টু 3 প্লাস হাফ মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার দ্যাট ইজ 3 স্কোয়ার। এখান থেকে এই মানটা কত আসে দেখি, এখান থেকে আসবে 60 ইন্টু 3 মাইনাস হাফ জি টি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। এটা আসে অলমোস্ট 135.9 135.9 মিটার। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে এখন তাহলে কত উচ্চতায়, ভূমি থেকে 135.9 মিটার উচ্চতায় এবং কতক্ষণ পরে, 3 সেকেন্ড পরে। আচ্ছা, এই কাহিনী শেষ। এরপরে আমাদের বুলেটের একটা ম্যাথ দিয়েছে। বুলেটের অঙ্কে বলা হয়েছে একটা বুলেট 300 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে একটা কাঠের তক্তার ভিতরে 15 সেন্টিমিটার যে তার ভেলোসিটি হাফ হয়ে গেল, বুলেট আর কত দূর যে থেমে যাবে। এই অঙ্ক আমরা করছি আগেও, কিন্তু এটাকে ডিফারেন্ট কিছু অ্যাসপেক্টে এখন নতুনভাবে চিন্তা করা শিখবো, কারণ তোমাদের যদি ট্র্যাডিশনাল ম্যাথগুলো আমি করাই তাহলে এটার মিনিংলেস আসলে। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে তোমাদের কন্টেন্টটাকে একটু রিচ কন্টেন্ট দেওয়ার জন্য, যেটা তোমাদের আসলে পরবর্তীতে ইন্টারে উঠে তোমাদের জন্য হেল্প হবে, ইন্টারের জন্য একটা ভালো বেসিক তোমাদের ক্লিয়ার থাকবে। আচ্ছা, বুলেটের এই অঙ্কের ক্ষেত্রে আমরা হচ্ছে এই পুরো ঘটনাটাকে 3টা ভাগে ভাগ করে নিই। একটা হলো কি, প্রথমত সে হচ্ছে ধরো এই দেয়াল দিয়ে ঢুকতেছে, হ্যাঁ এখানে ধরলাম বুলেটটা এখন ঢুকতেছে, বুলেট ঢুকলো, যেই বিন্দু দিয়ে ঢুকে সেই বিন্দুটার নাম দিলাম আমি এ থেকে সে হচ্ছে একটু সামনে গেল, ধরলাম 15 সেন্টিমিটার সামনে গেছে, সে 15 সেন্টিমিটার সামনে যাওয়ার পরে এই বিন্দুটার নাম দিলাম আমি বি, এবং সে যে বিন্দুতে যে থেমে যায় সেই বিন্দুটার আমি নাম দিলাম সি। তাহলে এখানে আমাকে বুদ্ধি করে বলো তো যে তার এ বিন্দুতে বেগ কত আছে। এ বিন্দুতে তার বেগ সেটা দেওয়াই আছে প্রশ্নের ভিতরে 300, তাই না? তাহলে এখানে দেওয়াই আছে আমাকে সে 300 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি। আর বি বিন্দুর কথা যদি আমি বলি তাহলে বি বিন্দুতে দেখো বলা হয়েছে কি যে 15 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হয়ে গেছে। আমি তোমাকে বলেই দিয়েছিলাম এ এবং বি আমি এমনভাবে নিছি যে এদের মধ্যবর্তী দূরত্বটা হবে 15 সেন্টিমিটার। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব যদি 15 সেন্টিমিটার হয় তাহলে বি বিন্দুতে বেগ কত হবে, বি বিন্দুতে বেগ অর্ধেক হয়ে যাবে, তাহলে 300 এর অর্ধেক, এটাকে আমরা বলতে পারি 150 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, এবং আমি তোমাকে সি বিন্দুটা এমনভাবে নিয়েছিলাম যে বি থেকে সি পর্যন্ত যাওয়ার পরে সিতে যে তার বেগ কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য হয়ে যাবে বা থেমে যাবে, তাহলে ওর জন্য এখানে ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এমনিতে আমরা 300 150 এটা দিয়ে কাজ করলেই হবে 15, কিন্তু আমরা অন্যভাবে করব, এবং এইখানে এই ম্যাথটা করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ম্যাথটা করার অ্যাপ্রোচটা কি হয়, সেটা হলো কি যে এইখানে এইটুকের জন্য যে প্রয়োজনীয় সময় বেগ 300 থেকে 150 হইতে যতটুকু সময় লাগছে 150 থেকে 0 হইতে আসলে সেম সময় লাগে না। যদি সেম সময় লাগতো তাহলে ইজিলি এখান থেকে দূরত্বটা পাওয়া যেত, কিন্তু আসলে সেম সময় লাগবে না। এবং আমরা দেখতে পাচ্ছি তার বেগ এখানে ছিল 300, এখানে হচ্ছে 150, এখানে হচ্ছে 0, তার মানে মাঝখানেও আরো বিভিন্ন রকমের বেগ পাওয়া যাবে। তার কারণ এখানে বুলেটটাকে বাধা দিতেছে কে, তক্তা, এবং সে ধীরে ধীরে থেমে যাচ্ছে আর কি। তার মানে প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা এখানে বেগ কাজ করতেছে, তাহলে বেগও এখানে ডিফারেন্ট। এখানে এটা 15 সেন্টিমিটার, এই দূরত্বটাও আমি জানি না, টাইম দুইটাও দুই ক্ষেত্রে ডিফারেন্ট। তাহলে একমাত্র সেম জিনিসটা কি, মানে রিলেট করব কিভাবে আমি এই এ বি এবং বিসি কে, রিলেট করা যায় হচ্ছে ত্বরণ দিয়ে, কারণ পুরো জিনিসটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালেরই তৈরি, সেটা ছিল কাঠের তৈরি। কাঠের তৈরি হওয়ার কারণে পুরো কাঠের ভিতরে সব জায়গায় কাঠের বাধাদানকারী বলটা সেম থাকে, এবং বাধাদানকারী বল সেম থাকা মানে হচ্ছে ওই কাঠের কারণে যে মন্দন সৃষ্টি হয়েছে সেই মন্দনের ভ্যালুটা সেম থাকবে, মন্দন বা ঋণাত্মক ত্বরণ যেটা হবে সেটা সেম থাকে। তাহলে পুরো ঘটনায় ত্বরণ যেহেতু সেম, তাহলে এ বি এর ভিতর থেকে ত্বরণ বের করে বিসি এর ভিতরে বসাই দিলে মান বের হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমি এটাকে এই 300 150 15 সেন্টিমিটার এগুলো ব্যবহার করে করতে চাচ্ছি না। এগুলোকে আরেকটু ডিপলি চিন্তা করার জন্য, আরেকটু ভালোভাবে আমাদের ম্যাথটা করার জন্য আমরা কি করব, শুরুতে যেই বেগ নিয়ে সে ভিতরে ঢুকতেছে সেই বেগটাকে আমি ধরেই নেই ইউ। ঠিক আছে, তাহলে শুরুতে ধরে নেওয়া বেগটা যদি ইউ হয়, যে সে যেই বেগেই প্রবেশ করুক না কেন সেটাকে আমি ইউ ধরে নিব, এবং শেষ পর্যন্ত তো সে থেমেই যাবে, তাই না? তার মানে এর ভিতরের কন্ডিশন যাই দেওয়া থাকুক না কেন, এ বিন্দুতে ভেলোসিটি সবসময় ইউ ধরে নিব, এবং সি বিন্দুতে যাওয়ার পরে সেটা 0 হয়ে যাবে, এটা আবার ধরার তো কিছু নাই, তাই না? আচ্ছা, মাঝখানের পয়েন্টটা নিয়ে হচ্ছে কাহিনী হয় এই বি বিন্দুতে বলা হয়েছে কি, কাঠের তক্তা আসার পরে বেগ অর্ধেক হয়ে গেছে, তাহলে সে যদি ইউ আদি বেগ নিয়ে প্রবেশ করে তাহলে এইখানে তার বেগ কত, আমরা বলতে পারি ইউ ডিভাইডেড বাই 2 বলা যায়। তাহলে এখন আমি এটাকে বললাম ইউ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখন সবকিছুকে আমি চলক বা ভ্যারিয়েবলের সাহায্যে লিখতেছি, এটা ইউ বাই 2, এটা 0 মিটার পার সেকেন্ড, এবং মাঝখানে এখানে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এটা তো চলক হইলো না, তাহলে ওরেও চলক বানাবো কিভাবে, ওর জন্য আমরা নিতেছি এখানে, ধরে নাও এটা, এই দূরত্বটাকে আমি বললাম S1, ঠিক আছে, এই দূরত্বটাকে বললাম S1, এবং এইখানে যে দূরত্বটা আছে এটাকে আমি বলতেছি S2।
এটা S1 এবং S2, তাহলে S1 S2 এই দূরত্ব দুইটা আমাকে নিয়ে কাজ করতে হবে। S1 দূরত্বটা দেওয়াই আছে, S2টা আমার বের করতে হবে। এবং আমি যেটা বললাম প্রথম অংশটুকু নিয়ে কাজ করে ত্বরণ বের করে দ্বিতীয় অংশটার ভিতরে ফেলে দিলেই হবে। তাহলে AB অংশটাকে নিয়ে চিন্তা করি। AB অংশের জন্য এখন আমরা সূত্র লিখব। AB, A থেকে B পর্যন্ত যে গেছে, এইটার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব, এখন দেখো পুরো ঘটনার ভিতরে কোথাও আমার টাইম নিয়ে যেহেতু ক্যালকুলেশন নাই, তাহলে এই সমীকরণে আমরা টাইম ছাড়া যে সমীকরণ আছে সেটা ইউজ করব। এবং সেটা হলো কি গতির 4 নাম্বার সূত্র, v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস as। এখন AB অংশের জন্য v স্কয়ার কত কাজ করে বলো তো? AB অংশের জন্য যেটা শেষ বেগ, AB এর জন্য শেষ বিন্দু হচ্ছে B, তাহলে B বিন্দুতে যেই বেগ সেটাকেই বলবো AB এর জন্য শেষ বেগ, সেটা হচ্ছে u/2। তাহলে AB অংশের জন্য শেষ বেগের স্কয়ার u/2 হোল স্কয়ার ইকুয়ালস টু হবে আদি বেগ স্কয়ার। তাহলে AB অংশের জন্য আদি বেগ মানে কি? AB অংশের আদি বিন্দু হচ্ছে A, তাহলে A বিন্দুতে যেই বেগ সেটাকেই বলবো আদি বেগ। তাহলে u হচ্ছে এখানে আদি বেগ, তাহলে এখানে লিখলাম আমরা u স্কয়ার প্লাস 2 ইন্টু A। A এর সাথে 1 2 কিছু ধরতে হবে না, কারণ দুইটা সামনের AB এবং BC দুইটার ভিতরেই A এর ভ্যালুটা সেম আছে, সেই কারণে এটা A অ্যাজ ইট ইজ থাকলো। তারপরে কতখানি AB এর সরণটা আমাকে লিখতে হবে। AB এর সরণ হয়েছে কত? S1। আমরা জানি AB এর সরণ এখানে ধরে নিছি S1 পরিমাণের। ওকে, সো প্রথম অংশের জন্য আমরা এখন v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস as বসাই দিলাম। এখান থেকে আমার এটা বের করে এই অংশটুকু শুধুমাত্র বের করে পরেরটাতে বসাই দেব। তাহলে আমি হচ্ছে কিছু ডান বাম ক্যালকুলেশন করি। এটার বাম পক্ষকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু ইউ স্কয়ার ইকুয়ালস প্লাস টুয়াইস a s1 অ্যাজ ইট ইজ। তারপরে এইটাকে আবার এখন আমি ইউ স্কয়ারকে এখন এটা কি বলে বাম পাশে নিয়ে আসলে এটা হয়ে যায় -3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 2a s1। ওকে, তারপরে এখন আমার কি দরকার? a এর ভ্যালুটা দরকার, সুতরাং a সমান আমরা লিখতে পারি কি? a সমান হয় হচ্ছে -3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 8 s1। হ্যাঁ, এইটুক হয়। তাহলে এটা আমার a পেয়ে গেলাম। আমি বলছিলাম কি a এর মানটা নিয়ে আমরা হচ্ছে পরের অংশে বসাই দিব, মানে ত্বরণের মান নিয়ে পরের অংশে বসাই দিব। তাহলে এখানে আমরা এখন BC এর ক্যালকুলেশনটা করি। তাহলে A থেকে B গেল, এবার হচ্ছে B থেকে C এর ক্যালকুলেশন। তাহলে B থেকে C তে যাওয়ার জন্য ওই একই গতিসূত্র ইউজ করতে হবে। তাহলে B থেকে C এর মধ্যে শেষ বেগ নিব কাকে? এখন B থেকে C এর শেষ বিন্দু যেটা, সেটার যেই ভেলোসিটি সেটা হবে শেষ বেগ। তাহলে C বিন্দুর ভেলোসিটি 0, তাহলে ওর জন্য হবে প্রথমত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়ালস টু আমরা এখানে বসাবো কি আদিবেগ B অংশের জন্য, মানে BC অংশের জন্য আদিবেগ মানে হচ্ছে B আদি বিন্দু, তাহলে ওই বিন্দুতে যে বেগ u/2 তারপরে হোল স্কয়ার প্লাস 2 অ্যাজ ইট ইজ। তারপরে A বসানোর কথা, এর পরিবর্তে আমার তো A আগে থেকে বের করা আছে, তাই না? এখান থেকে এটাকে নিয়ে বসাই দিই, এখানে আমরা -3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 8 s1 বসাই দিলাম। এটা হয়ে গেল A। এবং লাস্টে এবার হচ্ছে BC অংশের জন্য যে সরণ সেটা কত? s2। তাহলে এখানে আমি বসাই দেব, লাস্টে থেকে যাবে আমার s2। ওকে, এটা নিয়ে যদি এখন ক্যালকুলেশন করি, ইউ স্কয়ার বাই 2 যেটা আছে, ইউ স্কয়ার বাই 4 আসবে, যেটা হচ্ছে তুমি যদি বাম পাশে নিয়ে আসো তাহলে এটা হয়ে যাবে ইউ স্কয়ার বাই 4। এই পাশে এই 2 আর 8 কেটে কেটে এখানে থাকবে 4, আর এখানে থাকলো তাহলে কি -3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 4 s1 ইন্টু s2 এরকম থাকে। এখন যদি আমি এখান থেকে কাটাকাটি করি, মাইনাস মাইনাস কাটা গেল, ইউ স্কয়ার চলে গেল, 4 এবং 4 চলে গেল। তাইলে বাম পক্ষে আসলে কেউই থাকে না, থাকে একটা 1, আর ডান পাশে থাকে হচ্ছে 3, আর এখানে থাকে s1, আর এখানে থাকলো s2। তাহলে এইটাকে আমরা সাজা গুছিয়ে লিখতে পারি এখন s2 ইকুয়ালস টু s1 ডিভাইডেড বাই 3। এই জিনিস আমরা অনেকেই হয়তো জানি যে এরকম ক্ষেত্রে যদি আমাকে বেগ অর্ধেক হওয়ার কথা বলে তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে রেজাল্ট পাওয়া যায়। এই জিনিস বেশিরভাগ মানুষই আমরা অনেকেই জানি, কিন্তু যদি এইটা না বলে, বেগ অর্ধেক না বলে অন্য কোনো কেস দেয়, তাহলে কি করব সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। লাইনের কোন লাইনে তোমাকে আসলে কাহিনী করে দেবে, কোন লাইনটার জন্য তোমার হচ্ছে পুরো ম্যাথটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে এই লাইনটা। বেগ অর্ধেক হয়ে গেল, 15 সেন্টিমিটার যাওয়ার পরে কি হয়ে গেল? বেগ বলছে অর্ধেক হয়ে গেছিল। দেখো তো, আমি তোমাকে এই ভ্যারিয়েবলটা নেওয়ার কথা কেন বলছি আসলে, কারণ তোমাকে যদি শুরুতে এই 300 নাও দেওয়া থাকতো, যদি বলতো একটা বুলেট একটা নির্দিষ্ট বেগে একটা কাঠের তক্তার ভিতরে 15 সেন্টিমিটার গিয়ে অর্ধেক হয়ে গেল, বুলেটটি আর কত দূর যে থেমে যাবে, অর্থাৎ শুরুতে যদি তোমাকে এটাকে একটা শুধুমাত্র এটা বলতো যে একটা নির্দিষ্ট বেগে প্রবেশ করে, তাহলেও দেখা যাইত সেটা দিন শেষে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট চলে আসতো 5 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, আর এইটার ক্ষেত্রে আমি যেভাবে ম্যাথটা তোমাদেরকে ধরে ধরে দেখাইছি, সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো যে বলছিলাম শুরুতেই যে এই বিন্দুটাকে সবসময় কি ধরতে হবে?
এই বিন্দুতে বেগ ইউ ধরে নিব এবং লাস্টের বিন্দুটা অলওয়েজ জিরোই থাকবে। এবং এই লাইনের কারণে, এই লাইনটার কারণে, বক্স করা লাইনের কারণে শুধুমাত্র চেঞ্জ আসে এই বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে কি কি কেস থাকতে পারে সেগুলো একটু চিন্তা করি এবার। বি বিন্দুতে মানে তোমাকে প্রশ্নে কি কি দিতে পারে, অন্য কি কি কেস হতে পারে, সেটার জন্য বি বিন্দুর ভেলোসিটিগুলো নিয়ে আমি শুধুমাত্র কাজ করব। তোমাকে ধরো প্রশ্নে বলে দিল, প্রশ্নে বলা হলো তোমাকে বেগ অর্ধেক হওয়ার কথা বলছে না, তোমাকে বললো বেগ 1/3 হারায়, বেগ 1/3, বেগ 1/3 হারাইছে, বেগ 1/3 হারায়। এই কথাটার মানে কি, ইনিশিয়ালি যে ভেলোসিটিটা ছিল যদি 300 এর সাপেক্ষে চিন্তা করি, তাহলে বেগ 1/3 হারাইলে কি হয়, 1/3 মানে হচ্ছে 300 এর 3/1 তার মানে 100। এখন 1/3 কি বলছে, হারাইছে, তার মানে ওই 100টা বাদ যাবে, তারপরে হচ্ছে সে বিতে পৌঁছাবে। মানে কি, বিতে পৌঁছানোর পর তার বেগ হয়েছে 200, এটা বললাম আমি। যদি তোমাকে প্রশ্ন বলতো বেগ 1/3 হারায়, তাহলে আমরা কি করলাম, আসলে 300 থেকে 300 এর 3/1 বিয়োগ করলাম। আর যদি আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরে নিতাম, তাহলে কি করতো, ইউ থেকে ইউ এর 3/1 বিয়োগ করতে হইতো, এটা হইতো 2u/3। এবং এইটা হচ্ছে কোন বিন্দুতে বেগ, এটা হচ্ছে বি বিন্দুতে বেগ, এটাকে আমি বলতেছি ভিবি। ঠিক একইভাবে তোমার প্রশ্নে এইটা বলতে পারতো হয়তো যে বেগ 1/4 হয়, বেগ 1/4 হয়, অর্থাৎ বেগ যা ছিল তার 4/1 হয়ে গেছে, এমন বলে নাই কিন্তু হারাইছে। একটা হারায় আর একটা হয়, দুইটা কথা খেয়াল করবো, একটা কিন্তু হারায় আর একটা হচ্ছে হয়, হারায় এবং হয়। যদি হারায় বলে তাহলে যতটুকু হারাইছে সেটাকে বিয়োগ করে দিয়ে তারপরে হচ্ছে আমরা বি বিন্দুর ভেলোসিটিটা পাই। আর যদি হয় বলে তাহলে ডিরেক্ট ভাগ করে দিয়ে যা পাবো তাই। তাহলে এখন বেগ বলছে 1/4 মানে কি 4/1 হয়েছে, তাহলে ভিবি আমরা ক্যালকুলেট করতেছি ইউ এর 4/1, এটাই হবে। যদি 300 এর কথা বলতো তাহলে কত আসতো, 75 অ্যাজ ইট ইজ। আচ্ছা, তার মানে বিভিন্ন কেসে তোমাকে খালি কি করতে হবে, ইউ থাকবে 0, সরি ইউ তো ইউ এর মতোই থাকবে, সি বিন্দুতে 0 থাকবে, আর বি বিন্দুর বেগটা নিয়ে কাজ, বি বিন্দুতে কিভাবে কিভাবে কি বললে কি হবে সেটা তো দেখাইলাম, তাই না? আচ্ছা, এটা দেখাই দিছি। এখন তারপরে কি করতো, তোমার ম্যাথের কাহিনী কি ছিল, তখন এই ইউ 2u/3 অথবা u/4 যাই থাকুক, সেটার জন্য আবারও তুমি এভাবে ত্বরণ বের করবা। এই সব কিছু দেখতে সেম হবে, এই 3 এবং 8-এর পরিবর্তে হয়তো অন্য কোনো সহগ ওর সাথে থাকবে, বাকি সব দেখতে একই রকম হবে। তারপর আবার বিসি এর জন্য ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেখবা যে তখন অন্য কিছু দিয়ে ভাগ করা লাগতেছে। তাহলে ভাই এটা শিখায় লাভ কি হইলো, আপনি তো শর্টকাট বললেন না, শর্টকাটটা তো এখন দেখাবো। শর্টকাটটা হইলো কি, S2 মানে অনলি ফর এমসিকিউ, এটা লিখে দিই আগে, অনলি ফর এমসিকিউ, অনেকে হয়তো দেখছি ওইটা, অনলি ফর এমসিকিউ, দ্যাট ইজ S2 ইকুয়ালস টু হবে S1 ডিভাইডেড বাই n² - 1, n² - 1। সেখানে এখন ভাই S2 তো চিনছি, S2 হবে হচ্ছে যে আমার বুলেট যতখানি ঢোকার পরে অর্ধেক হয়েছে বা যাই হয়েছে তার পরের অংশের যেই দূরত্বটা সেটাকে বলতেছি আমরা S2। আর S1 ছিল হচ্ছে শুরুতে যতটুকু ঢুকছে, এটা তো বলেই দেওয়া থাকবে প্রশ্নে। আর তাইলে ভাই n কি জিনিস, n এর পরিচয় তো দিলেন না। n মানে হলো কি, n সমান লিখে রাখো, n ইকুয়ালস টু হচ্ছে VA ডিভাইডেড বাই VB। ঠিক আছে, VA ডিভাইডেড বাই VB, অর্থাৎ এই যে A বিন্দুতে যেই বেগ ছিল এবং B বিন্দুতে যে বেগ সেটার অনুপাত। দেখো তো বুদ্ধি করে, আমরা যেই ম্যাথটা করলাম এই মাত্র, সেটার জন্য VA বাই VB করলে আসলে কি হয়, উপরে বসে u, নিচে বসে u/2, বুঝতে পারলাম, উপরে বসে u, নিচে বসে u/2। তাহলে থাকলো কত, n এর ভ্যালু 2, তার মানে 2² - 1 দ্যাট ইজ 3। এখানে দেখো তো তাই পাইছো যে S1 কে 3 দিয়ে ভাগ করলে S2 পাচ্ছি। তাহলে এখন বুদ্ধি করে বলো, যদি বেগ 1/4 কথা বলছিল আসলে, তাইলে এখানে হবে VA তে u থাকবে, VB তে থাকবে u/4, তাহলে n এর ভ্যালু কত হইল, 4, 4² - 1, তার মানে 15 দিয়ে ভাগ করে দিতে হবে। বেগ 1/4 বলে 15 দিয়ে ভাগ, যদি 1/3, যদি অর্ধেক বলে তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ, যদি বলে এই যে এটা কত, বেগ 1/3 হারায়, তাহলে কত করব, এখানে n এর ভ্যালু আসবে দেখা যাবে 3/2, n এর ভ্যালু আসবে 3/2 এর হোল স্কয়ার করে -1 দিয়ে ভাগ করে দিবা, তারপরে হয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের বুলেটের ইউজুয়াল কেস। তোমাদের যদি ম্যাথ আসে পরীক্ষায়, বোর্ডে, এনসিটিবি অথবা এসএসসি তে যাই আসুক, এইটুকুই দিবে, অর্ধেক হওয়ার কাহিনী দিবে। যদি কঠিন কোশ্চেন করতে চায় তাহলে হয়তো 1/4 দিতে পারে, 1/3 জীবনেও দিবে না, 1/3 হয়তো তুমি পরবর্তী জীবনে যা ব্যবহার করবা কিংবা এমসিকিউতে হয়তো দিতে পারে। ঠিক আছে, তাহলে এই শর্টকাটটা মাথায় রাখবো অবশ্যই। আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে, এবারে প্রশ্নে বলা হয়েছে 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কল থেকে, একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন নিচে পড়ে তখন চতুর্থ ফোঁটা কলের মুখে থাকে। এই অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় ফোঁটার ভূমি থেকে উচ্চতা বের করতে বলছে। হ্যাঁ, এটা আহামরি কঠিন কোনো অঙ্ক না, তবে হচ্ছে আমাদের একটু কেয়ারফুলি ম্যাথটাকে করা দরকার, কারণ এটাকে কিছু ভালো কিছু কনসেপ্ট আছে এবং খুব কনসেপচুয়াল একটা ম্যাথ।
আচ্ছা, প্রথমত যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি যে কলটা আঁকতেছি, ধরে নাও এটা হইতেছে এখানে কলের এখান দিয়ে পানি পড়তেছিল, এখান থেকে ফোটায় ফোটায় পানি পড়ে, ঠিক আছে? এটা হইতেছে আমাদের পানির বিন্দু, এটা হইতেছে কি 4 নাম্বার ফোঁটাটা, যেটা হচ্ছে এইখানে টপে ছিল। এই জিনিস দিয়ে না এঁকে সার্কেল দিয়ে আঁকা ভালো। আচ্ছা, সার্কেল দিয়ে ছোট ছোট সার্কেল দিয়ে আঁকি। এটা হইতেছে আমাদের একটা পানির ফোঁটা, আর একটা পানির ফোঁটা আমি বললাম হচ্ছে এইখানে আছে, আর একটা পানির ফোঁটা হয়তো এইখানে আছে, এবং প্রথমটা যেটা ছিল সেটা প্রথমটা এইখানে আছে, ঠিক আছে? তাহলে 4টা পানির ফোঁটা, এবং বলা হয়েছে কি লাস্টেরটা বা সরি প্রথমে যেটা পড়ছিল সেটা হচ্ছে একদম ভূমি বরাবর আছে, হ্যাঁ, মানে ভূমিতে পড়বে এমন একটা অবস্থায় আছে, ভূমির সাথে লেগে লেগে যাবে এরকম একটা অবস্থা। আর ঠিক সেই সময় হচ্ছে 4 নাম্বারটা ওর মুখ থেকে আছে আর কি, 4 হচ্ছে তখন কলের মুখে থাকে। এটা বলছে যে 1 মিটার উচ্চতা দেওয়া আছে, দ্বিতীয় এবং তৃতীয় ফোঁটার ভূমি থেকে উচ্চতা চাইছে। এই প্রশ্নটা হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্টে আমাদের সময় খুব সম্ভবত 19 ব্যাচে ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে এইরকম টাইপের একটা প্রশ্ন ছিল। কিন্তু এটার কনসেপ্টটা 9-10 এর কনসেপ্ট, একদম একদম সহজ জিনিস। স্বাভাবিকভাবে আমাদের মনে হইতে পারে যে ভাই এখানে তো টোটালটা 1 মিটার আছে, আপনি এক কাজ করেন, এটারে হচ্ছে 1 মিটারের এই মাঝখানে 3 ভাগে ভাগ করে নেন, তাহলে এটা হবে 33 সেন্টিমিটার, এটা 33 সেন্টিমিটার, আর এটা 33, এরকম তুললে তো হয়ে গেল। না রে ভাই, এমন করলে হবে না। তার কারণ কি, যে এইখানে যখন পরন্ত বস্তুর কথা আমরা বলি, পরন্ত বস্তুর জন্য গ্যালিলিওর একটা সূত্র আছে, সেটা হলো কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এই কাহিনী অনুযায়ী বোঝা যায় আসলে জিনিসটা এই মানে টাইমের ইন্টারভাল যদি সেমও থাকে তাহলে হাইটের ইন্টারভাল সেম হয় না। মানে কি ভাই, মানে হলো কি যে আমি তোমাদেরকে বলতেছি যে ফোটায় ফোটায় পানি পড়তেছে, এখন আমরা দেখছি যে কল থেকে যখন ফোটায় ফোটায় পানি পড়ে, এই কথাটার মানেই হলো এখানে একটা পর্যায়ভিত্তিক গতি সৃষ্টি হয়েছে। তার মানে কি, যে এইখানে মানে ব্যাপারটা হয়তো এরকম যে পানির ফোঁটাগুলো হয়তো একটা নির্দিষ্ট সময় পর পর তারা কলের মুখ থেকে বের হয়, হ্যাঁ, এটাকে তো আমরা বলি যে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, তাই তো? আচ্ছা, এই ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে, তার মানে কি যে এইখান থেকে এই পর্যন্ত সময়ের ব্যবধান যা, এইখান থেকে এই পর্যন্ত সময়ের ব্যবধান তাই হবে। অর্থাৎ এই প্রত্যেক যে কোনো দুইটার মধ্যে যদি আমি সময়ের ব্যবধান নেই, সেই সময়ের ব্যবধানটা সেম পাওয়া যাবে। কিন্তু সময়ের সাথে হাইট আসলে সমানুপাতিক না, সেই কারণে হাইটের ব্যবধানটা আবার সমান হবে না। বুঝতে পারলাম? তুমি যদি টাইমের ব্যবধানটা সমান আমার হইতে বাধ্য, তার কারণ এটা কি ফোটায় ফোটায় পড়তেছে পিরিয়ডিক মোশন, কিন্তু হাইটের ব্যবধান সেম হবে না। তার কারণ হলো যে এখানে হাইট টাইমের সমানুপাতিক না, বর্গের সমানুপাতিক। এই বিন্দুটাকে আমি ধরে নিলাম এ, এই পর্যন্ত আমি বলতেছি এই হাইটটাকে বোঝাচ্ছি, হ্যাঁ, বিন্দুটাকে না, হাইটটাকে, এই হাইটটাকে বোঝাচ্ছি সি, এবং লাস্টের হাইটটা আমি বোঝাচ্ছি ডি। আমাকে প্রশ্নে বের করতে দিছে দ্বিতীয় এবং তৃতীয় ফোঁটার ভূমি থেকে উচ্চতা, তাহলে হচ্ছে কি এই যে সিডি এবং বিসি এই দুটা বের করতে বলছে। বুঝতে পারলাম? সিডি এবং বিসি। আচ্ছা, সিডি এবং বিসি বের করতে বলছে, তাহলে এখন ক্যালকুলেশনটা করি আমরা। কাহিনী কি, প্রথমত আমরা দেখব যে এইখানে যে আমরা একটা কথা বললাম যে প্রত্যেকের এখানে সময়ের ব্যবধানটা সেম। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে কি বলে প্রত্যেকটা ফোঁটা এইখানে 15 সেকেন্ড পর পর ভূমিতে পড়ে, ঠিক আছে? সরি, একটা ফোঁটা থেকে আরেকটা ফোঁটার পড়ার মাঝখানে যে গ্যাপটা, হ্যাঁ, টাইমের যে গ্যাপ, একটা ফোঁটার পরে দ্বিতীয় ফোঁটা পড়বে, আমি বললাম 15 সেকেন্ড পর পর পড়তেছে। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো যে এই ডি আসলে কতক্ষণ পরে নিচে পড়ছে, বলতে পারবা? 45 সেকেন্ড পরে। তার কারণ কি দেখো, যে প্রত্যেকটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 15 সেকেন্ড, এবং এখানে সময়ের ব্যবধান কয়টা আছে সেটা দেখতে হবে। কয়টা বিন্দু আছে এটা দেখলে কিন্তু হবে না, হ্যাঁ, কয়টা বিন্দু আছে 4টা, সে কারণে মনে হতে পারে 4 দিয়ে গুণ দিয়ে দিলাম হয়ে গেল, না, এখানে আমাকে নিতে হবে আসলে সময়ের ব্যবধান কয়টা আছে। এটা একটা সময়ের ব্যবধান, এটা হচ্ছে একটা 15 সেকেন্ড, এইটা হচ্ছে আরেকটা 15 সেকেন্ড, এবং এইটা হচ্ছে আরেকটা 15 সেকেন্ড। তার মানে আসলে এখানে টোটাল ঘটনাটা ঘটছে হচ্ছে 45 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, তার মানে কি, যদি আমি বলি যে ডি বিন্দুটা তার মানে 45 সেকেন্ড পরে ভূমিতে এসে পৌঁছাইছে, তাহলে সি বিন্দুটা কতক্ষণ ধরে বাতাসে আছে এটা বলো তো? 30 সেকেন্ড, কারণ এখানে কি বলে টাইমের ইন্টারভাল দুইটা আছে, এবং প্রত্যেকটা টাইমের ইন্টারভাল আমি ধরে নিছি কত? ধরে নিছি 15 সেকেন্ড করে, সেজন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা কি, যে সি বিন্দুটার জন্য আসলে টাইমের ইন্টারভাল সে এইখান থেকে কলের মুখ থেকে এই পর্যন্ত এসে তারপর তো এখানে আসছে, তার মানে তার এখানে টাইমের ইন্টারভাল আছে দুইটা, এই সময়ের ব্যবধান দুইটা আছে, এবং আমরা সময়ের ব্যবধানগুলোকে 15 ধরে নিয়েছিলাম। আচ্ছা, এখন আমার না এখানে এ থেকে ডি এর হাইটটা দেওয়া আছে না, এ থেকে ডি এর হাইট, এই যে কলের মুখ থেকে ভূমির উচ্চতা 1 মিটার। তাহলে এই শুধুমাত্র প্রথম বিন্দুটার কথা যদি চিন্তা করি, প্রথম বিন্দুটা ট্রাভেল করছে এ থেকে ডি পর্যন্ত, প্রথম ফোঁটা, হ্যাঁ, প্রথম ফোঁটার জন্য এ থেকে ডি ফোঁটা, ফার্স্ট ড্রপ, প্রথম ফোঁটার জন্য এ থেকে সে ডিতে গেছে। এখন আমরা ওর জন্য ক্যালকুলেশন করতে চাচ্ছি যে ওর আসলে কতক্ষণ ধরে বাতাসে ছিল বা কতক্ষণ ওর টাইম লাগছে ওই 1 মিটার। তাহলে এখানে কি ইউজ করবো, সে হচ্ছে
ইনিশিয়ালি তার কোনো বেগ থাকে না, তাহলে তার আদি বেগ আমরা 0 ধরে নিতে পারি। তাহলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার অথবা h ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ gt স্কোয়ার ইউজ করতে পারি আমরা, একই সূত্র দুইটা। তাহলে s কত 1 মিটার, u কত 0, টাইম যেটা বের হয়েছে s হচ্ছে 1 মিটার, ওর জন্য আদি বেগ 0 এবং টাইম ধরে নিলাম আমরা t প্লাস হাফ gt স্কোয়ার, হাফ g ইন্টু t স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তোমরা t এর ভ্যালু ক্যালকুলেট করো, দেখো তো এটা আসে নাকি 0.45 সেকেন্ডস, অলমোস্ট এটা কাছাকাছি ভ্যালু দিবে। হ্যাঁ, এখান থেকে যদি তোমরা টাইমটা ক্যালকুলেশন করো দেখবা যে 0.45 সেকেন্ডস দিতেছে, অর্থাৎ সে কতক্ষণ ধরে বাতাসে আছে, 0.45 সেকেন্ড বাতাসে আছে। তার মানে কি বলো এবার, একটু আগে তো বললা তখন যে 45 সেকেন্ড হচ্ছে টোটাল ইয়া ছিল, তখন ব্যবধানটা কত করে বলছো, 15 সেকেন্ড করে ব্যবধান ধরে নিছিলাম, তাই 45 পাওয়া গেছিল। এখানে 0.45 পাওয়া গেছে, তার মানে কি এই ব্যবধানগুলো আসলে 0.15 করে, বুঝছি। তাহলে নিজেরাই বলছো একটু আগে, সি যখন বাতাসে থাকে তার জন্য কাহিনী কি করছি আমরা, দুইটা সময়ের ব্যবধান নিয়েছিলাম। তাহলে এবার সি এর জন্য সময়ের ব্যবধানটা তো আমরা জেনে গেছি, সময়ের ব্যবধানগুলো আসলে এখন কত করে, 15 সেকেন্ড 0.15 করে, তার মানে সি বাতাসে আছে 0.3 সেকেন্ড ধরে। তাহলে আমরা এটাকে ডেল টি হিসেবে লিখতেছি। ডেল টি মানে হচ্ছে সময়ের ব্যবধানটা, টাইম ইন্টারভালটা। এটার জন্য আমরা এটাকে, যেহেতু 3টা দেখা যাচ্ছে তাই 3 দিয়ে ভাগ করে দিলাম, আমরা এখান থেকে পাইলাম 0.15 সেকেন্ডস। বুঝতে পারলাম? আচ্ছা, শেষ, কাহিনী তো শেষ। তাহলে এখন আর কোনো কাজ নেই, এখন দ্বিতীয় ফোঁটার জন্য তাহলে লিখি। এখন লিখতে পারবো এইভাবে, দ্বিতীয় ফোঁটার জন্য, দ্বিতীয় ফোঁটার জন্য কাহিনী কি, দ্বিতীয় ফোঁটার জন্য সে কতক্ষণ ধরে বাতাসে আছে, সে বাতাসে আছে হচ্ছে দ্বিতীয় ফোঁটা মানে কিন্তু সি, হ্যাঁ এই যে এটা দ্বিতীয়, এটা প্রথম, তাহলে সি যেটা এটা হচ্ছে দ্বিতীয়, ও বাতাসে আছে 0.3 সেকেন্ড ধরে। এবং ওর জন্য যখন আমরা হাইট ক্যালকুলেশন করব তখন আমার তো আসলে উপর থেকে হাইটটা ক্যালকুলেট করে বের হয়, তাই না। আমি আসলে ক্যালকুলেশন করব এসি বের হবে, কিন্তু আমার প্রশ্নে কিন্তু চাইছে ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ প্রশ্নে বের করতে হবে সিডি। তাহলে আগে এসিটা বাইর করি, পরে দেখি সিডি বাইর করব মনে। তাহলে এসি এর জন্য আমরা যে দূরত্বটা পাবো, এসি ইকুয়ালস টু হবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ইউ তো আদিবেগ সবারই শূন্য, তাহলে হাফ এটি স্কোয়ার নিলে হবে হাফ এই হিসেবে কাজ করবে 9.8, এবং টি হিসেবে ওর জন্য দ্বিতীয় ফোঁটার জন্য কতক্ষণ ধরে বাতাসে ছিল 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ডের স্কোয়ার। তাহলে এসি সমান আমরা পাই গেলাম, এখন দেখো 0.59.8 ইন্টু 0.3 হোল স্কোয়ার। আচ্ছা, এটা লাগবে না আপাতত, এটা এমনই থাকুক, এটার ভ্যালু তো তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবা। আর আমাদের প্রশ্নে যেটা চাইছে সেটা হচ্ছে সিডি, কারণ ভূমি থেকে উচ্চতা চাইছিল। এখন টোটাল ডিস্টেন্স ছিল আমার হাইট 1 মিটার, 1 মিটার থেকে এসিটা বাদ দিলেই হয়ে গেল। তাহলে 1 মিটার থেকে এটা বাদ দিয়ে দেবো, সরি 1 মাইনাস হবে 1 মাইনাস 4.9 ইন্টু 0.3 স্কোয়ার, এটা যেটা দিবে সেটা হবে অ্যান্সার। তাহলে অনুরূপভাবে তৃতীয় ফোঁটার জন্য আমরা এখন বের করতে পারি। তাহলে তৃতীয় ফোঁটার কাহিনী কি হবে, তৃতীয় ফোঁটার জন্য আমরা লিখতে পারি এখন তৃতীয় ফোঁটা বা থার্ড ড্রপের কাহিনী কি, থার্ড ড্রপটা হচ্ছে বি কতক্ষণ ধরে বাতাসে আছে, তাহলে 0.15 সেকেন্ড ধরে। এবং ওর জন্য আমরা যখন দূরত্ব ক্যালকুলেট করবো আসলে পাবো এ বি এর ভ্যালু, তার মানে হাফ ইন্টু 9.8 ইন্টু 0.15 হোল স্কোয়ার, এটা পাইলাম হচ্ছে এ বি। কিন্তু আমার প্রশ্নে চাইছে হচ্ছে বিডি, ভূমি থেকে উচ্চতা। তাহলে তৃতীয় ড্রপের জন্য বিডি হবে 1 মাইনাস ওর জন্য 4.9, মানে ওই হাফ ইন্টু 9.8 ওটা হচ্ছে 4.9 হয়, আর তার সাথে 0.15 হোল স্কোয়ার। এটা করলে যে রেজাল্ট পাবো সেটা হবে আমাদের জন্য ভূমি থেকে উচ্চতা, দ্বিতীয় ফোঁটার জন্য এবং তৃতীয় ফোঁটার জন্য। পরের দিন আমরা হচ্ছে কি ভিটি গ্রাফগুলো নিয়ে কাজ করব। ভিটি গ্রাফ বলতে বোঝাচ্ছি হচ্ছে এটা গ্রাফের মাধ্যমে যে তোমাকে সরণ নির্ণয় করতে দেয়, এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, এই সারা জীবনে আর কোনো সমস্যা হবে না। তারপরে আমরা হচ্ছে 4th চ্যাপ্টারে চলে যাব। সো আই গেস নেক্সট ক্লাসেই হচ্ছে আমাদের এই এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে আমরা সরণ বের করতে পারি সেটা শিখে ফেলবো। টিল দেন দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।